সারার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, ইয়েস স্যার। কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, চিস্তি আনমিউট করে রাখছে, ও আসছে বাট কোনো রিপ্লাই দিচ্ছে না। আমি ডাকতেছি এতক্ষণ ধরে রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, স্যার, ও তো মিউট করা। হ্যাঁ মিউট করা, কিন্তু আমি এতবার জিজ্ঞাসা করতেছি কোনো ইয়ে করতেছে না, রিপ্লাই দিচ্ছে না। ও তো আনমিউট করে কথা বলবে না, বলতেছে না। আচ্ছা, ডাটাবেজের সুবিধা অসুবিধা, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ এবং বিভিন্ন সংজ্ঞা, ডাটাবেজের সংজ্ঞা, প্রাইমারি কি, ফরেন কি, রিলেশন, কম্পোনেন্ট, এগুলা কি সব বোঝা গেছে? স্যার, ওই যে পার্ট 3-4 এর আগে দিয়ে যেটা ছিল ওইখান দিয়ে আরেকবার বোঝানো যাবে? অবশ্যই, কেন না, কোথায় এটা স্পেসিফিক স্যার, ওই তুমি যে বলো। স্কিমার ওইখান থেকে। হ্যাঁ, স্কিমার ওইখান থেকে। স্কিমা, স্কিমার সেখান থেকে। জি স্যার। এটা স্কিমা অবজেক্ট। হ্যাঁ স্যার, এখান থেকে আর এর কি। আগে বুঝছো, এই যে এনটিটি বা টেবিল, রেকর্ড, টাপল, রো, এগুলো বুঝছো? ডিরাইভড জি অ্যাট্রিবিউট, স্যার, নাল বুঝছি। অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালিউড, এগুলো বুঝছো? ওকে, স্কিমা জিনিসটা আমি বলি। ধরো এটা একটা টেবিল, ঠিক আছে? এই টেবিলে কি আছে? আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে? এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিল। টেবিলটার নাম কি? স্টুডেন্ট ইনফো টেবিল। স্টুডেন্ট ইনফো টেবিল। এখন এইভাবে যদি আমি 10টা টেবিল দিয়ে বলি যে তুমি 10টা মানে 10টা টেবিল তুমি আঁকাও, তো থিওরিটিক্যালি 10টা টেবিল আঁকাইতে গেলে তো কয়েক পৃষ্ঠা লেগে যাবে, 5-6 পৃষ্ঠা। সো আমি টেবিলগুলোকে খুব শর্ট ফরম্যাটে লিখতে পারি। তো স্কিমা হচ্ছে কতগুলো অবজেক্টের সমষ্টি। ফার্স্ট কথা হচ্ছে, অবজেক্ট বলতে আমরা বুঝাই অ্যাট্রিবিউট গুলোকে, ঠিক আছে? এই এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আমার একটা অবজেক্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ ধরে ডাকতেছি, তুমি শুনতেছই না, চুল টুল সব কিরকম পাগলের মতন বসছে। কোথায় গেছিলা? সরি স্যার। হুম। আচ্ছা, আমাদের স্কিমাতে একটু প্রবলেম আছে স্যার, ওইটা আমরা স্কিমাটা আরেকবার একটু ডিসক্রাইব করতেছি। তোমার কোনো প্রবলেম আছে কিনা আমাকে বইলো, আমরা রান করতেছি। তো স্কিমা হচ্ছে কতগুলো অবজেক্টের সমষ্টি। সো অবজেক্ট বলতে আমরা বুঝতেছি হচ্ছে এই অ্যাট্রিবিউট গুলো। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটের মধ্যে আবার আইডিটা হচ্ছে কিন্তু প্রাইমারি কি, তাই না? পিকে, এটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এই কলামটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, স্কিমা অবজেক্ট ডেটাবেজের ডেটা সমূহ নির্দেশ করার জন্য লজিক্যাল স্ট্রাকচার বা ডেটাবেজের ডেটাকে রেফার করে। ডেটাবেজের ডেটাকে রেফার করে। এখন এই স্টুডেন্ট ইনফোটাকে আমি এভাবে লিখতে পারি যে স্টুডেন্ট ইনফো একটা টেবিল, হ্যাঁ, যার মধ্যে আইডি নামে একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে, ভেরিয়েবল। ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট আছে, নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে, কমা অ্যাড্রেস নামে একটা অ্যাট্রিবিউট আছে। কথা কি তুমি বুঝতে পারছো? তো এখন এইটা হচ্ছে এই টেবিলের স্কিমা, এবং এই অ্যাট্রিবিউট গুলোর নিচে আমি কি লিখে দিছি? পিকে, মানে প্রাইমারি কি। যদি প্রাইমারি কি থাকে, এখন যদি এমন হয় আরেকটা টেবিলের যদি ফরেন কি একটা কলাম এখানে থাকে, ঠিক আছে, তাহলে ওই কলামটা আমরা কি এখানে লিখে দিব কমা দিয়ে, এবং কলামটার নিচে কি দিব, এভাবে ডট 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 সাইন দিয়ে নিচে লিখে দিব কি, এফ কে। বুঝতে পারছো? মানে ফরেন কি। তো ডেটাবেজের ডিজাইনকে বলা হয় স্কিমা। ডেটাবেজের থিওরিটিক্যাল তাত্ত্বিক ডিজাইন কে বলা হয় কি, স্কিমা। এটা কি স্কিমা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আসি ভিউ। ভিউ বলতে বোঝায় হচ্ছে
একটা এরকম অসংখ্য টেবিল আছে, ঠিক আছে? স্টুডেন্ট টেবিল, প্যারেন্টস টেবিল, এরপর কি রেজাল্ট টেবিল, ক্লিয়ার? এখন স্টুডেন্ট টেবিলের সাথে প্যারেন্টস টেবিলের যে কানেকশন, এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। আবার স্টুডেন্ট টেবিলের সাথে কি রেজাল্টের যে কানেকশন, এটা একটা রিলেশনাল ডেটাবেস। এখন এখানে রেজাল্টের বহুত কলাম আছে, ঠিক আছে? রেজাল্ট টেবিলে অসংখ্য কলাম আছে। আবার এখানে প্যারেন্টস টেবিলে অসংখ্য কলাম আছে, প্যারেন্টস এর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। রেজাল্ট টেবিলে অসংখ্য কলাম আছে, সাবজেক্ট, সাবজেক্ট কোর্স কোড, রেজাল্ট স্পেসিফিক কোর্সের। আবার এখানে স্টুডেন্ট টেবিলে 3টা কলাম আছে। তো এখন কেউ যদি ভিউ নিয়ে আমরা যখন কোনো কোয়েরি লিখি প্রোগ্রামাররা, তখন একটা লজিক্যাল টেবিল আমরা ক্রিয়েট করি যে আমি কি দেখতে চাই। প্রকৃতপক্ষে এখানে কোনো ডেটা সংরক্ষিত হয় না, এই লজিক্যাল টেবিলে ভিউতে কোনো ডেটা কি হয় না, সংরক্ষিত হয় না। এই সকল টেবিলে সংরক্ষিত ডেটাকে সে কি করে, একটা টেবিলে নিয়ে এসে সে দেখায় কাকে, যেই সফটওয়্যারে ভিউ দেখতে চায় তাকে। কথা কি বুঝতে পারছো? এই একটু ভিউ আরেকবার বলেন তো। মানে ভিউ নামে যে টেবিল থাকে, ভিউ দিলে একটা টেবিল ক্রিয়েট হবে, যেই টেবিলে আমি যা দেখতে চাই সেই ডেটাগুলো এই টেবিলগুলো থেকে সার্চ করে নিয়ে এসে দেখাবে। কথাই বুঝছো? ধরো আমি এখানে বুঝছি, দেখতে চাই যে বুঝছি স্যার। স্টুডেন্টের নাম, স্টুডেন্টের আইডি, যে স্টুডেন্টের আইডি সেই স্টুডেন্টের বাবার নাম, সেই স্টুডেন্টের বাবার ফোন নাম্বার, ঠিক আছে? এবং ওই স্টুডেন্টের রিসেন্ট রেজাল্ট, এইটাই দেখতে মানে চাচ্ছে। স্যার এখানে ওই উপরে যে ছিল ওইরকম মানে ডেটা গুলাকে সাজায় গুছাই নিবে আর কি, সাজায় গুছাই একটা আলাদা টেবিলের মধ্যে দেখাবে ওরকম আর কি। এক্স্যাক্টলি, কিন্তু যেই টেবিলের মধ্যে দেখাবে ওই টেবিলে কিন্তু ডেটাগুলো নাই, ডেটাগুলো অন্য টেবিলে আছে। এই জন্য বলা হয় ভিউ মানেই হচ্ছে ডেটা সংরক্ষিত হয় না, এই কলামগুলো ভিন্ন টেবিলে হতে প্রাপ্ত এবং টেবিলের মতো ভিউ কোয়েরি অথবা রেকর্ড সমূহ প্রদর্শন করার জন্য এক বিশেষ মাধ্যম। ভিউটা কি টেবিলের মতন প্রদর্শন করার কি একটা বিশেষ বিশেষ মাধ্যম। মাধ্যম। তুমি কি মাধ্যম। বুঝতে পারছো? জি স্যার। যেমন আমি একটু সিম্পল বলি, একটা সফটওয়্যার, হ্যাঁ, ধরো কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ওই সফটওয়্যারের অ্যাকাউন্টেন্ট যে আছে সে কি স্টুডেন্টদের রেজাল্ট দেখতে পারে? না। সে শুধু স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বাবার নাম, স্টুডেন্টের ডিটেলস, তার প্যারেন্টস এর ডিটেলস এবং তার পেমেন্ট হিস্ট্রি গুলো দেখতে পারে, ঠিক আছে? আবার যে কিনা ওই কলেজের টিচার, সে কি অ্যাকাউন্টস দেখতে পারে? না। সে দেখতে পারে ওই স্টুডেন্টের নাম, ওই স্টুডেন্টের প্যারেন্টস এর নাম এবং ওই স্টুডেন্টের ওই টিচারের কাছে রাখা যে সাবজেক্টগুলো সে পড়ে সেই সাবজেক্টের রেজাল্ট। সুতরাং একটা সফটওয়্যারের একাধিক ইউজার হইতে পারে, একাধিক টাইপের ইউজার হইতে পারে, কিন্তু এক একজন টাইপের ইউজারের ডেটা দেখার টাইপ কিন্তু ভিন্ন ভিন্ন। তো ভিউটা হচ্ছে এক একটা টাইপের জন্য এক এক রকম, কিন্তু ডেটাগুলা কিন্তু স্পেসিফিক ডেটাবেজেই কিন্তু স্টোর করা আছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। সিকোয়েন্স আর সিনোনিমস বলতে বোঝায় হচ্ছে, ধরো ডেটাবেজে আমরা যে প্রাইমারি বা ইউনিক কলামের যে ভ্যালুগুলোকে স্পেসিফিক করি, স্বয়ংক্রিয়ভাবে যে অনুক্রমিক সংখ্যা প্রকাশিত হয় তাকে সিকোয়েন্স বলে। মানে হচ্ছে ধরো তুমি যে একটু আগে টেবিলটা দেখলা, এই টেবিলের যে এই যে প্রাইমারি কি যে নাম্বারটা, এই প্রাইমারি কি এর এই রো এর আইডি নাম্বার 1001, এই রো এর আইডি নাম্বার 1002, এই রো এর আইডি নাম্বার 1003। এইভাবে এই আইডি নাম্বারটা
অটোমেটিক্যালি ডাটাবেস কি করে সিকোয়েন্সিয়ালি জেনারেট করতে থাকে। যখন নতুন কোন স্টুডেন্ট আসবে, লাইক ধরো নতুন একটা স্টুডেন্ট আসলো হচ্ছে কুদ্দুস, তো কুদ্দুসের আইডি নাম্বার হয়ে যাবে কি 1004, নাম কি তার কুদ্দুস, থাকে কই সে বয়রা বাজার। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে এই যে এইটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স। কোনটা? প্রাইমারি কি এর কলামটা যেই সিকোয়েন্স মেইনটেইন করে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এরপর আসো হচ্ছে সিনোনিমস। সিনোনিমস হচ্ছে বিভিন্ন ডেটাবেজের যে অবজেক্ট গুলো থাকে, অবজেক্ট বলতে আমি বারবার বলছি কলাম, ঠিক আছে, টেবিল, ভিউ, ইন্ডেক্স সমূহকে সহজে ব্যবহারের উদ্দেশ্যে সিনোনিমস এর ব্যবহার। কোন ডেটাবেজে অবজেক্ট সমূহকে যে বিকল্প নাম দিয়ে ব্যবহার করা হয়, বিকল্প নাম, কথা বুঝো। এখন এই টেবিলের নামটা হচ্ছে কি স্টুডেন্ট ইনফো টেবিল। এই টেবিলের নাম কি স্টুডেন্ট ইনফো টেবিল। স্টুডেন্ট ইনফো। ইনফো টেবিল। কারণ এই টেবিলটাকে ডেটাবেজে আমরা বারবার যদি স্টুডেন্ট ইনফো লিখতে যাই তাহলে কি ভেরিয়েবলটা অনেক বড় একটা ভেরিয়েবল না? হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি অ্যাজ এসআই। কি লিখতে পারি? এসআই। তো আমি যখন এই টেবিলের কোনো ডেটাকে তখন নির্দেশ করব, তখন আমি লিখবো, ধরো আমি লিখবো যে হোয়ার, আমি কোনো একটা ডাটা খুঁজতেছি, হ্যাঁ, ধরো সিলেক্ট হচ্ছে কোনো টেবিলকে স্পেসিফিক করে কোনো ডেটা খোঁজা বা কোনো ডেটা আপডেট বা ক্রিয়েট করার জন্য আমরা আগে সিলেক্ট করি। সিলেক্ট করি কাকে? টেবিলকে। তাহলে সিলেক্ট স্টুডেন্ট ইনফো। এখন সিলেক্ট স্টুডেন্ট ইনফোটা বলাটা তো অনেক কঠিন, কঠিন না? স্টুডেন্ট স্যার হাইপেন ইনফো, তা এত কঠিন করে না লিখে আমি এটাকে যদি একটা কোয়েরি লিখি যে স্টুডেন্ট, আমি জাস্ট এখানে কোয়েরিটা লিখবো এইভাবে যে টেবিল, কোয়েরিটা লেখা যায়, হ্যাঁ, টেবিল, এখানে লিখলাম হচ্ছে অল্টার, মানে টেবিলটাকে অল্টার করতেছি, অল্টার টেবিল স্টুডেন্ট, পুরোটা লিখলাম স্টুডেন্ট ইনফো অ্যাজ এসআই। এইটা দিয়ে যখন আমি কোয়েরিটাকে সাবমিট করব, মানে কোয়েরিটাকে যখন আমি চালাবো এই কোয়েরিটাকে, তখন এই স্টুডেন্ট ইনফো টেবিলের নাম হয়ে যাবে কি এসআই। এরকম আমি প্রত্যেকটা টেবিলের নাম এরকম শর্ট ফর্ম দিয়ে দিতে পারি। কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। এবং এই শর্ট ফর্মটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যখন আমি টেবিলে ক্রিয়েট করব, রিড করব, আপডেট করব, ডিলেট করব, অথবা ভিউ করব, অথবা অল্টার করব, মানে যে কোনো অপারেশনই করি না কেন, এই অপারেশনগুলো করার ক্ষেত্রে এত বড় নাম বারবার না লিখে আমি তখন লিখবো কি এসআই, সিলেক্ট এসআই হোয়ার, সিলেক্ট এসআই নেম, সিলেক্ট এসআই ডট কি নেম, মানে স্টুডেন্ট আইডি নেম, হোয়ার অ্যাড্রেস ইকুয়ালস টু কুষ্টিয়া, হোয়ার অ্যাড্রেস ইকুয়ালস টু কি কুষ্টিয়া। কুষ্টিয়া। এটা হচ্ছে একটা কোয়েরি চালাইলাম, এই যে এইখান থেকে এই পর্যন্ত কি একটা কোয়েরি, মানে সিলেক্ট এসআই ডট নেম, মানে এসআই ডট নেম স্টুডেন্ট ইনফো টেবিলের নেম নামক কলামটাকে কি করব সিলেক্ট করব, হোয়ার উই স্টুডেন্ট টেবিলের যেখানে অ্যাড্রেস হচ্ছে কুষ্টিয়া, মানে কুষ্টিয়াতে যারা আছে তাদের সবার নামকে সে তখন প্রিন্ট দিয়ে দেখাবে। কথা কি বুঝতে পারছো? শুধু নেম দেখাবে। জি স্যার বুঝতে পারছি। ওকে, ভিউ ক্লিয়ার, সিনোনিমস ক্লিয়ার, স্কিমা ক্লিয়ার, সিকোয়েন্স ক্লিয়ার। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলতেই তো আমি বুঝাইছি হচ্ছে ডেটাবেজে আমরা যেভাবে করে ডিফাইন করি কোনো কিছুর জন্য বাধা বা চাপ না দিয়ে ওই কানেকশন তৈরি করা।
ডেটাবেস লিংক বলতে আমি গতকালকে দেখাইছিলাম যে ডেটাবেসটা কোথায় আছে। তুমি কোনো একটা ইউটিউবে ভিডিও আপলোড করলা, করে ওই ইউটিউবের ওই লিংকটা তুমি আবার দিয়ে দিতে পারবা। ডেটা ডিকশনারি বলতে যেখানে ডেটা ইউজ হয়। সো কোনো প্রবলেম আছে আর 3 নাম্বার 4 নাম্বার পার্টে বুঝতে প্রবলেম আছে স্যার? আর ডিবিএমএস না স্যার, নাই। ওকে, তাহলে আজকে আমরা নতুন চ্যাপ্টারে যাব। চিস্তি তুমি কি বুঝতে পারছো পুরো ইতিহাসটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। That's স্যার good. নতুন চ্যাপ্টার বলতে? নতুন চ্যাপ্টার বলতে নতুন পার্ট, ডাটাবেজ ম্যানেজমেন্ট হ্যাঁ স্যার। সিস্টেমের প্রকারভেদ। আমরা আজকে পার্ট 5 6 স্যার 7 এতক্ষণ যেগুলো পড়ালেন স্যার, এগুলো থেকে কি পরীক্ষা কেমনে আসবে আসলে? এই যে এখানে আসতে পারে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা লিখো, অসুবিধা লিখো, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব লিখো, তারপর ডাটাবেজ মানে স্যার এই অ্যাডমিনিস্ট্রেটর ধরনের কাকে বর্ণনামূলক বলে। প্রশ্ন, কোনো ম্যাথমেটিক্স বর্ণনামূলক নাই? না না না, এখনো ম্যাথমেটিক্স আসে নাই, কিন্তু আমি একটু আগে একটা কোয়েরি লিখে দেখাইছি। এইটা হচ্ছে ম্যাথমেটিক্স, মানে ওই কোয়েরি লেখা আসবে। কোনটা স্যার? ওই যে একটু আগে একটা কোয়েরি লেখে স্যার, দেখালাম না। হ্যাঁ স্যার। আর স্যার এই চ্যাপ্টার থেকে কি কোনো ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে নাকি? ম্যাথমেটিক্স বলতে আমি একটু আগে একটা কোয়েরি স্যার লিখলাম না। কোয়েরিটা একটু আরেকবার দেখাবেন? না, সামনে আমরা অনেক কোয়েরি পাবো। এই যে একটু আগে আমি একটা কোয়েরি লিখলাম যে সিলেক্ট, তারপর কি স্টুডেন্ট, স্টুডেন্টের অল্টার করছিলাম, অল্টার করে স্টুডেন্ট ইনফোটাকে আমি কি করছিলাম, তুমি ভিডিওটা দেখলে আবার তো দেখতেই পারবা যে আমি স্টুডেন্ট যে নেমটা, স্টুডেন্ট যে ইনফো টেবিলটা আছে ওই টেবিলের নামটা চেঞ্জ করে আমি ছোট করে দিছিলাম। অল্টার স্টুডেন্ট ইনফো টেবিলটা কি অ্যাজ এসআই, মানে এসআই নামে আমি এখন ওই টেবিলটাকে ডাকবো। কথা বুঝতে পারছো? মানে একটা টেবিলকে শর্ট নাম দেওয়ার একটা কোয়েরি আছে। এরপর হচ্ছে ওই টেবিল থেকে যদি আমি কোনো ডেটাকে সার্চ করতে চাই সেটার জন্য একটা কোয়েরি আছে। আমি যদি কোনো ডেটা আপডেট করতে চাই সেটার জন্য একটা কোয়েরি আছে। মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, ভিউ, অল্টার, এই সব কিছুর জন্য কোয়েরি আছে। কথা বুঝতে পারছো? এই কোয়েরিগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা সামনে এই কোয়েরিগুলো পাবো। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মানে মুখস্থর কিছু না, এটা বুঝতে হবে কোয়েরিগুলো, তাহলে অটোমেটিক্যালি তুমি লিখতে পারবা। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আমরা সামনে পাবো থিওরিগুলো। আর এই 3টা পার্ট শেষ হলে থিওরি শেষ। 5 6 7 হচ্ছে থিওরি। আচ্ছা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আসলে 3 রকমের। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট বলতে হচ্ছে ফ্রন্ট এন্ডে যারা বসে ইউজ করে ফেসবুক আমরা, আর সার্ভার বলতে বোঝায় ব্যাক এন্ডে যে ডেটাবেসটা থাকে সেটা হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস মানে হচ্ছে সরাসরি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে ডেটাবেস। ক্লিয়ার? তাহলে ক্লায়েন্ট সার্ভারের উদাহরণ হচ্ছে ফেসবুক, লিখে নিতে পারো। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মানে হচ্ছে জুম, এই যে আমরা ক্লাস করতেছি জুম সফটওয়্যারে, এটার কাজটা কি দেখো, এই জুম সফটওয়্যারটা এট এ টাইম ইউজ করতেছে ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ। ঠিক আছে? যে ইউজ করতেছে তার সাথে আবার কানেক্টেড আছে কি কোটি কোটি মানুষ। কথা বুঝতে পারছো? সো লাইভ একটা আর্কিটেকচার যেখানে অসংখ্য মানুষ অসংখ্য কাজ অসংখ্য ভাবে করতে পারে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ক্লিয়ার? এখানে অসংখ্য ডেটা এখানে কি হচ্ছে, সেভ হচ্ছে। আচ্ছা, ওয়েব এনাবেল ডেটাবেস কি? কিছু কিছু সফটওয়্যার দেখবা, লাইক ধরো যে অনলাইনে তুমি কিছু সফটওয়্যার দেখবা যেই সফটওয়্যার গুলো তুমি লাইভ এডিট করতে পারো। লাইক কিরকম, তুমি ধরো ডক ফাইল আপলোড করে দিছো, সে পিডিএফ ফাইল জেনারেট করে তোমাকে ডাউনলোড করার জন্য দিয়ে দেয়। ঠিক আছে? অনলাইন পিডিএফ কনভার্টার নামে সফটওয়্যার পাওয়া যায়। ঠিক আছে? অনলাইন পিডিএফ কনভার্টার, অথবা অনলাইন এই যে কম্পাইলার, আমরা যে কোড লিখছিলাম অনলাইনে, তাই না? সি প্রোগ্রামিং করছি যখন, তখন অনলাইনে কোড লিখছিলাম। তো অনলাইন কম্পাইলার, অনলাইন কনভার্টার, এগুলো হচ্ছে ওয়েব এনাবেল ডেটাবেস। মানে যখন ওয়েবসাইটটা ওপেন থাকে তখন ডেটাবেসটা এনাবেল থাকে, সতেজ থাকে, সক্রিয় থাকে, কিন্তু যখনই আমরা আবার এটা অফ করে দিই তখন সাথে সাথে ডেটাবেসটা ক্লিয়ার হয়ে যায়। পার্থক্য বুঝছো সৃষ্টি? জি স্যার, বুঝতে ইয়েস পারছি। স্যার। এটা পরীক্ষায় আসবে।
ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কি বুঝছো স্যার, আর বলো তো? স্যার কোনটা বললেন পরীক্ষায় আসবে? তো এখন যেটা বুঝাইলাম কি বুঝাইলাম? মানে স্যার ডিস্ট্রিবিউটিভ ডেটাবেস বলতে গেলে যে অনেকগুলো জিনিস একটা নেটওয়ার্কে আসে সেটা আবার আরেকটা সার্ভারে যাবে এরকম কিছু। এই ডিবিএমএস এর যে প্রকারভেদ এইটা পরীক্ষায় আসবে, যে এখানে পার্থক্য বলতে বলবে যে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এবং ওয়েব এনাবেল ডেটাবেস এর মধ্যে পার্থক্য কি। স্যার এটা আরেকবার বলবেন কষ্ট করে। আমি অলরেডি বলছি তো, এটা রেকর্ডিং এ থাকবে, বাট আরেকবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনো। ক্লায়েন্ট সার্ভার হ্যাঁ মানে স্যার। হচ্ছে ফেসবুক, মানে আমরা ক্লায়েন্ট পজিশনে ইউজাররা বসা আছে আর ব্যাক এন্ডে ডেটাবেস আছে। তো আমরা যা কিছু ডেটা চ্যাটিং করি, হ্যান করি, ত্যান করি, আমরা ডিলেট না করা পর্যন্ত ডেটাবেজে এটা স্টোর থেকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। স্টোরিং প্রসেস আমরা ক্লায়েন্টরা না করা পর্যন্ত হবে না, আর আমরা ডিলেট না করা পর্যন্ত ডেটাবেজের কোনো পরিবর্তন আসবে না। ক্লিয়ার? এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মানে হচ্ছে জুম সফটওয়্যার। জুম সফটওয়্যারে একটা ডেটাবেস আছে, যেই ডেটাবেজে অসংখ্য মানুষ এই সফটওয়্যারটা ইউজ করতেছে, এবং অসংখ্য মানুষের সাথে আরো অসংখ্য মানুষ কি আছে এই সফটওয়্যারটা কানেক্টেড আছে। তার মানে একটা সফটওয়্যারে অসংখ্য মানুষ অসংখ্য লিঙ্কে অসংখ্য ভাবে মিটিং করতেছে, তো তাদের অসংখ্য ডেটা এই ডেটাবেজে কি হচ্ছে, স্টোর হচ্ছে। এখন এই অসংখ্য ডেটা যেই ডেটাবেজে স্টোর হচ্ছে, সো তারা যখনই মিটিংটাকে ক্লোজ করে দিচ্ছে, সাথে সাথে কি হচ্ছে, ডেটাবেস থেকে ডেটাগুলো কি হয়ে যায়, অমিট হয়ে যায়। সো এটা কি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ক্লিয়ার? লাইভ। ওয়েব এনাবেল ডেটাবেস, যেটা হচ্ছে আমরা যেরকম অনলাইনে পিডিএফ কনভার্টার ইউজ করি, অথবা আমরা অনলাইনে কম্পাইলার ইউজ করি, যেটা আমরা সি প্রোগ্রামিং করানোর সময় অনলাইনে আমরা কি কোড লিখছিলাম। তো অনলাইনে যখন আমরা কোড লিখছি তখন ওইটা তো আমরা অনলাইনেই কাজ করছি। ক্লিয়ার? সো যখন ওইটা আবার অফ করে দিছি সকল ডেটা হারায় গেছে। সেম পিডিএফ কনভার্টার সেম, যে আমি কোনো ডক ফাইল আপ করে দিছি অনলাইনে কোনো একটা সাইটে, সেটা আমাকে পিডিএফ এ কনভার্ট করে দিছে। সো ওয়েব এনাবেল ডেটাবেস মানে হচ্ছে আমি যতক্ষণ ওয়েবে আছি ততক্ষণ আমি ওই ওয়েবের সকল কার্যক্রম করতে পারবো। যখন আমি ওয়েব থেকে বের হয়ে যাব তখনই আমার সকল ডেটা ডিলেট হয়ে যাবে। আর ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মানে হচ্ছে অসংখ্য মানুষ অসংখ্য কাজ অসংখ্য টাইপের অসংখ্য ক্যাটাগরির ডেটা ভিন্ন ভিন্ন লিঙ্কে ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করতেছে, এবং এই ডেটাগুলো তারা ডেটাবেজে স্টোর রাখতেছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা এই সিস্টেমটাকে ইউজ করতেছে। কথা বুঝতে পারছো? যেখানে লিঙ্ক জেনারেট হ্যাঁ স্যার। করা যায়, আর ওয়েব এনাবেল ডেটাবেসে কোনো লিঙ্ক জেনারেট করা যায়, একটা সাইটে গিয়েই তোমাকে কাজ করতে হবে। মানে ওই ওয়েবে গেলেই আমরা শুধু জানতে পারবো, ওই ওয়েবে গেলেই লাইক আমরা গুগল। কাজ করতে পারবো। ওই ওয়েবে গেলেই আমরা কাজ করতে পারবো। এটা কি গুগল হবে? না না, আমি এটা পিডিএফ কনভার্টার সাইট বলছি, অনলাইন কম্পাইলারের সাইট বলছি, যেখানে আমরা কোড লিখছিলাম, সি কম্পাইলার অনলাইনে রান করছিলাম। ঠিক আছে, ওগুলো হচ্ছে ওয়েব এনাবেল ডেটাবেস। হ্যাঁ স্যার। ওকে, সো স্যার এখানে তোমরা একটু রিডিং পড়বা, ক্লায়েন্ট সার্ভার কি, ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস ব্যবস্থার সুবিধা কি। ঠিক আছে, এখানে এই যে ডিস্ট্রিবিউটেড, যখনই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বুঝাইছে তখনই দেখো জুম সফটওয়্যার মতন এটা একটা নেটওয়ার্ক, আলাদা আলাদা অসংখ্য ডেটাবেস তৈরি হচ্ছে, অসংখ্য ক্লায়েন্ট। এটা ধরো আমি, এটা চিস্তি, এটা হচ্ছে সারার, আমি ক্লাস নিচ্ছি, সারার চিস্তি ক্লাস করতেছে, আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হচ্ছে। আবার ওইদিকে ডোনাল্ড ট্রাম্প মিটিং করতেছে বুশের সাথে, আবার ইয়ের সাথে, আবার বুয়েটের একজন প্রফেসর ক্লাস নিচ্ছে বুয়েটের আদার্স স্টুডেন্টদের সাথে। এরকম হাজার হাজার কোটি কোটি ডেটাবেস ক্রিয়েট হচ্ছে। তুমি কি বুঝতে পারছো? মানে জুম সফটওয়্যার ইটস এ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম। জি স্যার বুঝতে পারছি। আর এটা হচ্ছে একটাই ডেটাবেস থাকবে, এটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে, আমরা যা ডাটা শেয়ার করতেছি
ওই ফেসবুকের সাইটে গিয়েই শেয়ার করতেছি অথবা মেসেঞ্জারে গিয়েই শেয়ার করতেছি। ওই ডেটাগুলো ওই নেটওয়ার্কের থ্রুতে একটা ডেটাবেজে গিয়ে জমা হচ্ছে। এখন এই ক্লায়েন্ট, ধরো আমি রাব্বানি যদি আমার কোনো ডেটা সেভ করতে চাই, সেভ হয়ে যাবে, বাট আমার স্পেসিফিক টেবিলে, হ্যাঁ স্পেসিফিক টেবিলে স্পেসিফিক কলামে। কথা কি বুঝতে পারছো? এরকম অসংখ্য কলাম হইতে পারে, কিন্তু আমার কলামে আমার ডাটাটা গিয়ে সেভ হবে। আবার আমি যদি কোনোটা ডিলিট করতে চাই, আবার আমার কলামে গিয়ে ডিলিট হবে। আমি কোনো কিছু আপডেট করতে চাই, আমার কলামে গিয়ে আপডেট হবে। কথা কি বুঝতে পারছো? ইটস আ ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস সিস্টেম, মানে ফেসবুক। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চিস্তি বুঝছো এই দুইটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, প্রবলেম। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড এখানে ডেটাবেস সিস্টেমের স্যার, হুম এখানে উপরে এই এইচএসসি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাডমিশন ওয়ার কেন লিখছে স্যার? কোথায়? স্যার একদম উপরে, মানে admissionwar.com। ও, এটা হচ্ছে এই যে তোমার এই যে পিডিএফ ফাইলটা আমি রান করাচ্ছি, এটা আমি এই সাইট থেকে ডাউনলোড করে নিছি। বুঝতে পারছো? স্যার এখানে তো অ্যাডমিশনের জন্য যুদ্ধ বুঝাইছে, অ্যাডমিশন ওয়ার। না, ওইটাই বললাম যে ওই যে ডোমেনটা, যেমন www.google.com, তো গুগলের মালিক ওইটার নাম দিছে গুগল, আর এই ডোমেনের মালিক যে সেইটার নাম দিছে ভর্তিযুদ্ধ, ভর্তিযুদ্ধ.com। তো বুঝতে পারছো? জি স্যার। ওকে, ক্লায়েন্ট সার্ভার এবং ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের পার্থক্য কি? এই যে দেখো, কোশ্চেন অলরেডি দিয়ে দিছে, এবং খুবই স্পেসিফিক এই পার্থক্যটা পরীক্ষায় আসবেই। এই চ্যাপ্টারে যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন্স থাকে, এতক্ষণ পর্যন্ত সংজ্ঞা বলছি, পার্থক্য বলছি, হ্যাঁ টেবিল আকারে দেখাইছি, কোয়েরি দেখাইছি, দেন এইটা হচ্ছে তার মধ্যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়েব এনাবেল ডেটাবেস বলতে কি? আমি বললাম যে লাইভ সার্ভার কোনোটা আমি ইউজ করতেছি, লাইভ সার্ভার, ঠিক আছে? ধরো যে ডেটাবেস ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে, ওয়েব ইন্টারফেস মানে কি www.onlinecompiler.com সাপোজ, ঠিক আছে, প্ল্যাটফর্মে রেমোটলি অ্যাক্সেস করা যায়, তাকে ওয়েব এনাবেল ডেটাবেস বলে। রেমোটলি মানে হচ্ছে যেটা আমি আমার প্রয়োজনের তাগিদে আমি ওইটাকে অ্যাক্সেস করতেছি, লাইক পিডিএফ কনভার্টার, অনলাইন কোনো একটা সাইট হইতে পারে, অথবা অনলাইন কম্পাইলার কোনো একটা সাইট হইতে পারে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। অথবা হইতে পারে হচ্ছে তোমার আমরা যে অনলাইনে কোনো ডেটা দেখি বা অনলাইনে কোনো কাজ করি, সেগুলো হচ্ছে ওয়েব এনাবেল ডেটাবেস। অনলাইনে যদি আমরা কোনো কাজ করি, যে ওই কাজটা আমি স্টোর করব না, লাইক হচ্ছে যে ধরো অনলাইন ক্যালকুলেটর হইতে পারে, অনলাইন ক্যালকুলেটরের যেই সাইট আছে, ঠিক আছে, এই আর কি, এগুলো হচ্ছে ওয়েব থাকলেই আমার কাজ করবে, এছাড়া কাজ করবে না। তো বলছে অন্যভাবে বলা যায় যে ডেটাবেজে ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে, দেখো যে আমি যেটা বলতেছি, ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো ইন্টারঅ্যাক্টিভ উপায়ে অ্যাক্সেস, কোয়েরি তৈরি, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড সমূহকে পরিবর্তন করা যায়, তাকে ওয়েব এনাবেল ডেটাবেস বলে। কথাই ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, সো ওয়েব এনাবেল ডেটাবেজের এখানে কিছু সুবিধা আছে, এগুলো একটু রিডিং পড়ে নিও। কোনো প্রবলেম হইলে আমাকে একটু বলবা, স্পেসিফিক বলবা যে অমুক লাইনে অমুকটা হচ্ছে প্রবলেম। সো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ কমপ্লিট, বুঝছি আমরা। বুঝছি স্যার। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডেটাবেজের মডেল, কত রকমের ডেটাবেজ হয়ে থাকে। ক্লিয়ার? একটা হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল, একটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, রিলেশন মডেল, মাল্টি ডাইমেনশনাল মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। খুব খেয়াল করো, এই মাল্টি ডাইমেনশনাল মডেল ইউজ হয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজে। কোথায় ইউজ হয়? ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ। এই যে একটু আগে যে আমি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যে তিনটা প্রকারভেদ দেখাইলাম, কি কি প্রকারভেদ স্যার। দেখাইলাম? ক্লায়েন্ট সার্ভার মডেল, বলো মুখে মুখে বলো। প্রথমটা কি বললাম? স্যার আমার ফেসবুক। মনে আছে তো। হ্যাঁ বলো। ফেসবুক, পরেরটা বলছিলেন যে জুমের
ওই যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আর পরেরটা বলছিলেন যে পিডিএফ এর জন্য ওয়েব বেসড ডেটা। ওয়েব এনাবেল ডেটাবেস। সো নেটওয়ার্ক মডেলটা হচ্ছে কিসের জন্য? প্রথমটার জন্য ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ব্যবহার হয়। মাল্টি ডাইমেনশনাল মডেলটা কিসের জন্য ব্যবহার হয়? ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ব্যবহার হয়। ক্লিয়ার? আর ওয়েব এনাবেল ডেটাবেসের জন্য ব্যবহার হয় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। কথাই ক্লিয়ার? আর এই রিলেশনাল মডেল এটা তৈরি হয় হচ্ছে ডেটাবেজের ভিতরে। হায়ারার্কিক্যাল মডেল এটাও ডেটাবেজের ভিতরে। লিস্ট স্ট্রাকচার মডেলও এটা ডেটাবেজের ভিতরে তৈরি হয়। ক্লিয়ার? এই সো এইগুলার আবার স্পেসিফিক সংজ্ঞা দিয়ে নিচে ক্লিয়ার করে বোঝানো হয়েছে যে লিস্ট স্ট্রাকচার মানে কি বোঝায়। এই যে এইভাবে একটা টেবিল থাকে যেখানে কি লিস্টের মতন এই কলামগুলো থাকে, আইডি, নাম, পদবি, বিভাগ, বেতন। হ্যাঁ, এটা হচ্ছে ডেটাবেজের সরল সংগঠন। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কি আছে, ধরো তুমি সিম্পল তোমার যে কম্পিউটারটা আছে ওখানে তুমি একটা ফোল্ডারের নাম দিছো, সাপোজ ধরো হচ্ছে এন্টারটেইনমেন্ট। ওই ফোল্ডারে ডাবল ক্লিক করলে ভিতরে আরো 4-5টা ফোল্ডার তৈরি হয়। একটা নাম দিছো ভিডিও, একটা সং, একটা গেম। হ্যাঁ, আবার ভিডিওতে ডাবল ক্লিক করলে আবার আরো কিছু ফোল্ডার আসে। একটার নাম দিছো হিন্দি ভিডিও, বাংলা ভিডিও, ইংলিশ ভিডিও। বুঝছো না বুঝো নাই? এই যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, এইটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। কি বলা হয়? হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কিক্যাল মডেল। কথাই বুঝতে পারছো? মানে কি হবে, ট্রির মতন তৈরি হবে, গাছের মতন। যেমন একটা সফটওয়্যার ব্যবহার হইলো, যেই সফটওয়্যারটা ব্যবহার হয়েছে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। মানে অ্যাডমিনিস্ট্রেশন কারা কারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে? আর্টসের আছে, সায়েন্সের আছে, ঠিক আছে, আবার কি কমার্সের আছে। আবার সায়েন্সের আবার 2 রকমের অ্যাডমিনিস্ট্রেটর আছে, একজন ফিজিক্স দেখে, একজন কেমিস্ট্রি দেখে, আবার আরেকজন ম্যাথ দেখে। কথা বুঝছো না বুঝো নাই? এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট মানে একটা ডেটাবেজে ডিফারেন্ট ডিফারেন্ট মডেলে ডেটা টেবিল ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল মডেল। ক্লিয়ার? জি স্যার। নেটওয়ার্ক সংগঠন মডেল মানে নেটওয়ার্ক মডেল, আমি অলরেডি বলছি নেটওয়ার্ক মডেল মানেই হচ্ছে কি ফেসবুক। ক্লিয়ার? মানে ক্লায়েন্ট সার্ভার মডেল। ধরো আমরা একজন আরেকজনের সাথে, আমি বাংলাদেশে বসে আমি ইন্ডিয়ার একজনের সাথে কথা বলতে পারতেছি, কানেকশন আছে। ইমো সেম। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যে মেসেঞ্জার ইউজ করি অথবা ইমো ইউজ করি বা টুইটার ইউজ করি, এটার যে ডেটাবেস, এই ডেটাবেসটা হচ্ছে নেটওয়ার্ক মডেলের, যে আমরা একজন আরেকজনের সাথে কি করতে পারি, কানেক্টেড হইতে পারি। কথা বুঝতে পারছো? সো তখন ডেটাবেস ডেটাগুলো কি হয়ে যায়, কানেক্টেড ডেটা হয়ে যায়। ক্লিয়ার? রিলেশনাল মডেল, অলরেডি আমি রিলেশনাল মডেলটা আমি উপরে দেখাইছিলাম যে আমরা যখন কোনো একটা টেবিল তৈরি করি, ধরো এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন টেবিল, আর এই টেবিলটার নাম হচ্ছে কি রেজাল্ট টেবিল। তো স্টুডেন্ট অ্যাডমিশন টেবিলে কি তার রোল নাম্বারটা হচ্ছে কি প্রাইমারি কি, মানে ইউনিক নাম্বার। আবার তার যে রেজাল্ট টেবিল সেখানে কি তার রেজিস্ট্রেশন যে নাম্বারটা থাকবে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে তার কি প্রাইমারি কি, মানে কি স্পেসিফিক। এখন এই টেবিলের যেটা প্রাইমারি কি, সেটা যখন আমি এই টেবিলে ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে কি ফরেন কি। কথা কি বুঝতে? হ্যাঁ, তুমি কোন কোশ্চেন করতে যাচ্ছ স্যার? হ্যান্ড রেজ করছো তুমি? না স্যার, এটা আমার ভুলে ইয়া হয়ে গেছে, যে চাপ পড়ে গেছে যে। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে কি হচ্ছে ফরেন কি। সো আমরা একটা টেবিলের সাথে যখন আরেকটা টেবিলকে কানেক্ট করি, তখন এই রিলেশনটাকে তৈরি করার জন্য আমরা এক টেবিলের প্রাইমারি কি কে অন্য টেবিলে ফরেন কি হিসাবে ব্যবহার করি। সো তখন এই টেবিলের সাথে এই টেবিলের কি হয়, একটা মজবুত কানেকশন তৈরি হয়। সো এটাকে বলা হয় রিলেশনাল মডেল। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সো আজকে এতটুকুই থাক, কালকে আমরা প্র্যাকটিক্যালে ঢুকে যাব। এই রিলেশনাল ডেটাবেস মানে এই মডেলটা নিয়ে আমরা আসলে পড়াশোনা করব, এর উপরে বাকি মডেলগুলো নিয়ে আমরা আসলে পড়াশোনা করব না। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। কারণ আমরা ইন্টারে তো ছোট মানুষ, আমরা রিলেশনাল মডেলগুলো নিয়েই কোয়েরি টোয়েরি নিয়ে কাজ করব। আর এগুলা হচ্ছে সবচেয়ে বড় বড় সফটওয়্যার তৈরি করার সময় যখন ইউজ হয় তখন, মানে এইটা না জানলে, রিলেশনাল মডেল না জানলে এগুলা করা সম্ভব না, এই মডেলগুলো তৈরি করা সম্ভব না। কথাই বুঝতে পারছো?
এখানে মোট 6টা মডেল বলছে, এই দুইটা মডেল তো এখানে ডিসক্রাইবই করে নাই, মাল্টি ন্যাশনাল মডেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, কারণ এই দুইটা মডেল আরো অনেক কঠিন আর্কিটেকচার। কথা বুঝতে পারছো কিনা? ডেটাবেজের সবচেয়ে কঠিন জি, স্যার। আর্কিটেকচার হচ্ছে এই জুম, যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি। ক্লিয়ার কিনা? সো এই আর্কিটেকচার নিয়ে আচ্ছা। তোমাদের এই বইতে কোনো আলোচনাই নাই, কোনো বইতেই আমি এই আলোচনাটা পাই নাই। সো নেক্সট ডেতে আমরা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম শুরু করব। কোনো প্রবলেম? যা বুঝাইলাম আজকে? না স্যার, না স্যার। চিস্তি? স্যার প্রবলেম নাই। কিন্তু তাহলে বলো কি কি জিনিস শিখলাম, একটু সামারি করো, আজকে কি কি জিনিস শিখলাম, খাতাটা বের করো, বলো কি কি শিখলা। চিস্তি? লেখো নাই তোমরা, খাতায় লিখো নাই আমি যা যা বলছি? হ্যাঁ স্যার। বলো তো কি কি, একটু সামারি করো তো কি কি আজকে শিখলাম শিখলাম। যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে যে রিলেশনাল ডেটাবেস মডেল যেগুলো ছিল, এই যে রিলেশনাল ডেটাবেস মডেল বলতে গেলে এই যে তিনটে রিলেশনাল ডেটাবেস মডেল, এই তো স্যার এগুলো শিখলাম। না, আমরা আজকে শিখছি অ্যাকচুয়ালি ডেটাবেজের প্রকারভেদ। হ্যাঁ, কত রকমের ডেটাবেজ হয়, ওইটা 3 রকমের: ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ, তারপর ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ। বলতেছো না কেন? ফেসবুক, জুম উদাহরণ দিয়ে দিয়ে বললাম। আর লাস্টের ওয়েব হচ্ছে ওয়েব ওয়েব ডেটাবেস, ওয়েব এনাবেল ডেটাবেজ, এটা হচ্ছে প্রকারভেদ। এরপর আমরা শিখলাম হচ্ছে ডেটাবেজের মডেল। একটা হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল, একটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, রিলেশনাল মডেল, মাল্টি ডাইমেনশনাল মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। এর মধ্যে প্রথম 4টার সংজ্ঞা উদাহরণ আমাদের এই বইতে দেওয়া আছে, এবং লাস্টের 2টা অনেক কমপ্লেক্স, এই জন্য আমাদের ইন্টারের বইতে নাই। আর আমরা শিখবো হচ্ছে 4 নাম্বার ডেটাবেজের পুরো প্রসেসটা আমরা শিখবো নেক্সট ক্লাস থেকে। ক্লিয়ার? জি স্যার। ডেটাবেজে কিভাবে আসলে অ্যাকচুয়ালি ডেটা ঢোকে, ডেটা এডিট হয়, ডেটা ডিলিট হয়, ডেটা ঢোকানোর জন্য কি কোয়েরি ব্যবহার হয়, কিভাবে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের আমরা কানেকশন করব, এটা প্র্যাকটিক্যালি আমরা দেখব। কথা বলতে পারছি? ইয়েস স্যার। ওকে স্যার। ওকে, অল দ্য বেস্ট। এই ভিডিওটা আসসালামু আপ আলাইকুম। করে দিব, দেখে নিন। আসসালামু আলাইকুম।